ভোরের আলো ফুটতেই গ্রামের পথের ধারে দেখা যায় কিছু ছোট সাদা মৌরি ফুল, যাদের গন্ধে লুকিয়ে আছে এক অদ্ভুত শান্তি আর মনে জাগায় বহুদিনের পুরনো স্মৃতি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প মানেই প্রকৃতি, মানুষ আর অনুভবের নিখুঁত ছোঁয়া। আজ আমরা শুনতে যাচ্ছি তারই এক অমলিন সৃষ্টি, মৌরি ফুল। একটি সাধারণ গ্রামীণ জীবনের গল্প, যেখানে ভালোবাসা উচ্চারণে নয়, নিজের মতো করে ফুটে ওঠে নীরবে, ঠিক মৌরি ফুলের মতোই। অন্ধকার তখনও ঠিক হয়নি। মুখুজ্জ বাড়ির পেছনে বাঁশবাগানের জোনাকির দল সাজ জ্বালিবার উপক্রম করিতেছিল। তালপুকুরের পাড়ে গাছের মাথায় বাদুড়ের দল কালো হইয়া ঝুলিতেছে। মাঠের ধারে বাঁশবাগানের পিছনটা সূর্যাস্তের শেষ আলোয় উজ্জ্বল, চারিদিক বেশ কবিত্বপূর্ণ হইয়া আসিতেছে। এমন সময় মুখুজ্জেদের অন্দরবাড়ির হইতে এক তুমুল কলরব আর হইচই উঠিল। বৃদ্ধ রামতনু মুখুজ্জে শিবকৃষ্ণ পরমহংসের শিষ্য। তিনি রোজ সন্ধ্যাবেলায় আহুতি দিয়ে থাকেন। এজন্যে প্রায় 1 পোয়া খাঁটি গাওয়া ঘি তার চাই। তিনি নানান উপায়ে এই ঘি সংগ্রহ করিয়া রাখিয়ে দেন। অন্যদিনের মতো আজও তাকের উপর তিনি এক বাটিতে ঘিটা রেখেছিলেন। তার পুত্রবধূ সুশীলা সেই বাটি তাকের উপর হইতে পারিয়া সেই ঘিটার সমস্ত দিয়ে খাবার তৈরি করিয়াছে। রামতনু মুখুজ্জ মহকুমার কোর্টে গিয়েছিলেন ও পাড়ার চৌধুরীদের পক্ষে একটা মকদ্দমায় সাক্ষ্য দিতে। বিপক্ষের উকিল তাকে জেরার মুখে জিজ্ঞেস করলেন, আপনি গত মে মাসে পাঁচুরায়ের আর ভাইয়ের পাঁচিলের জায়গাটা নিয়ে মামলার প্রধান সাক্ষী ছিলেন না? রামতনু মুখুজ্জে বলেছিলেন, হ্যাঁ তিনি ছিলেন। উকিল পুনরায় জেরা করিয়াছিলেন, দুনালির চৌধুরীদের কান শোনার মাঠে দাঙ্গা হাঙ্গামায় আপনি পুলিশের দিকে সাক্ষ্য দিয়েছিলেন কিনা? রামতনু মহাশয়কে ঢোক গিলিয়া স্বীকার করিতে হইতেছিল যে তিনি দিয়েছিলেন বটে। বিপক্ষের উকিল আবার প্রশ্ন করেন, আচ্ছা, এর কিছুদিন পরেই বড় তরফের সত্তরের মামলায় আপনি বাদীপক্ষের সাক্ষী দিয়েছিলেন কিনা? কবে তিনি এ সাক্ষ্য দিয়েছিলেন মুখুজ্জ মশায় প্রথমটা তাহা মনে করিতে পারেন নাই। তারপর বিপক্ষের উকিলের পুনঃ পুনঃ কড়া প্রশ্নে মুন্সেফবাবুর ভ্রুকুটি মিশ্রিত দৃষ্টির সম্মুখে হতভাগ্য রামতনুর মনে পড়িয়াছিল যে তিনি সাক্ষ্য দিয়েছিলেন বটে, এবং এই গত জুলাই মাসে এই কোর্টেই তাহা তিনি দিয়েছিলেন। তারপর কোর্টে কি ঘটিয়াছিল? বিপক্ষের উকিল হাকিমের দিকে চাহিয়া রামতনুর উপর ব্যঙ্গোক্তি করিয়াছিলেন। রামতনু উকিলের আমলার ভর্তি মুন্সেফবাবুর এজলাসে হঠাৎ কি রূপেশ পুষ্প সর্বক্ষেত্রের আবিষ্কার করেন। সে সকল কথা উল্লেখের আর প্রয়োজন নাই। তবে মোটার উপর দিয়ে বলা যায়, রামতনু মুখুজ্জে যখন বাটি আসিয়াছিলেন তখন তার শরীরের অবস্থা ছিল খুব খারাপ। কোথাও এই অবস্থায় তিনি ভাবিয়াছিলেন হাত পা ধুইয়া ঠান্ডা হইয়া শ্রীগুরুর উদ্দেশ্যে আহুতি দিয়া অনিত্য বিষয় বিষয়ে জর্জরিত মনকে একটু স্থির করিবেন। না দেখেন যে আহুতির জন্য আলাদা করিয়ে তোলা যে ঘিটুকু তাকে ছিল তার সবটাই একেবারে নষ্ট হইয়াছে। তারপর প্রায় অর্ধ ঘণ্টা ধরিয়া মুখুজ্জ বাড়ির অন্দরমহলে একটা রীতিমতো কবির লড়াই চলিতে লাগিল। মুখুজ্জ মহাশয়ের পুত্রবধূ সুশীলা প্রথমটা একটু অপবিত হইলেও সামলাইয়া লইয়া এমন কথায় শ্বশুরকে জবাব দিতে লাগিল যাহা একজন 18 বৎসর বয়স্কা তরুণীর মুখে সাজে না। পক্ষান্তরে কোর্টে বিপক্ষের উকিলের অপমানে ও ঘরে আসিয়া পুত্রবধূর নিকট অপমানে ক্ষিপ্তপ্রায় রামতনু মুখুজ্জে পুত্রবধূ পিতৃকুল ও তাহার নিজের পিতৃকুলের তুলনামূলক সমালোচনায় প্রবৃত্ত হইয়া এমন সব দুরাহ পারিভাষিক শব্দের ব্যবহার করিতে লাগিলেন যে বোধ হয় বিদ্যাসাগর মহাশয়ের ডুবালের গল্পে উল্লেখিত কুলাদর্শ বিদ্যা অধ্যয়ন না করিলে সেসব বোঝা একেবারেই অসম্ভব। এমন সময় মুখুজ্জ মহাশয়ের ছেলে কিশোরী বাড়ি আসিল। তাহার বয়স 25-26 বছর। বেশি লেখাপড়া না শেখায় সে চৌধুরীদের জমিদারি কাছারিতে 9 টাকার বেতনে মুহুরিগিরি করিত। কিশোরীলাল নিজের ঘরে প্রবেশ করিয়া দেখিল ঘরে আলো দেওয়া হয় নাই,
অন্ধকারী জামা কাপড় ছাড়িয়া সে বাহিরে হাত পা ধুইতে লাগিল। তারপর ঘরে ঢুকিয়া শুনিল ঘুটঘুটে অন্ধকার ঘরে সুশীলা তাহার সম্মুখের বাতাসকে সম্বোধন করিয়া বলিতেছে যে এ সংসারে থাকিয়া তার সংসার করা আর কুলাইবে না, অতএব কাল সকালেই যেন গরুর গাড়ি ডাকাইয়া তাহাকে বাপের বাড়ি পাঠাইয়া দেওয়া হয়। কিশোরী সে কথার কোনো জবাব না দিয়ে লণ্ঠন জ্বালিয়া বাঁশের লাঠিগাছা ঘরকোণ হইতে লইয়া বাহির হইয়া গেল। ওপাড়ার রায়বাড়ির চণ্ডীমণ্ডপে গ্রামের নিষ্কর্মা যুবকদিগের যাত্রার আখড়াই ও রিহার্সাল চলিত। সেইখানে অনেকক্ষণ কাটাইয়া অনেক রাত্রে বাড়ি ফিরিয়া আসিয়া তার নিত্যকর্মের ভিতর রামতনু অনেকক্ষণ বাহিরের ঘরে কাটাইলেন। প্রতিবেশী হরি রায়তমাকে খরচ বাঁচাইবার জন্য সকাল সন্ধ্যায় মুখুজ্জ মহাশয়ের চণ্ডীমণ্ডপে আশ্রয় করিতেন। তাহাকে রামতনু জানাইলেন যে তিনি খুব শীঘ্রই কাশী যাইতেছেন, কারণ এ বয়সে আর ইত্যাদি। তাহারে মানবপ্রস্থ অবলম্বনের আকাঙ্ক্ষার জন্য দায়ী তার একমাত্র পুত্রবধূ সুশীলা। সুশীলা সকাল নাই সন্ধ্যা নাই কিছু একটা বাধাইয়া থাকিতে পারে না। সে অত্যন্ত আনাড়ির এবং কোনো কাজ গুছাইয়া করিতে পারে না, অথচ দোষ দেখাইতে গেলে খেপিয়া যায়। তাহার জন্য রামতনু মুখুজ্জের বাড়িতে কাকচিল বসিবার উপায় নাই। শ্বশুর শাশুড়িকে সে হঠাৎ আঁটিয়া উঠিতে পারি না বটে, কিন্তু এজন্য তার চেষ্টার ত্রুটি দেখা যায় না। অনেক রাত্রে কিশোরী বাড়ি ফিরিয়া আসিয়া দেখিল তাহার ঘরে খাবার ঢাকা আছে এবং স্ত্রী ঘুমাইতেছে। খাবারের ঢাকা খুলিয়া আহারাদি শেষ করিয়া সে শুইতে গিয়া দেখিল স্ত্রী ঘুম জড়ানো চক্ষে বিছানার উপর উঠিয়া বসিয়াছে। স্বামীকে দেখিয়া একটু অপভৃত সুরে বলিল, কখন এলে? তা আমায় একটু ডাকলে না? কিশোরী বলিল, আর ডেকে কি হবে, আমার কি আর হাত পা নেই, নিতে জানি নে? হঠাৎ তাহার স্ত্রী রাগিয়া উঠিল, নিতে জানো তো জানো, কাল থেকে আমার এখানে আর বনবে না। এ যেন হয়েছে শত্রুপুরীর মধ্যে বাস। বাড়ি শুদ্ধ লোক আমার পেছনে এমন কেন লেগেছে তা শুনতে চাই। না হয় বরং কান্নায় ফুলিয়া সে বালিশের উপর মুখ গুজিল। কিশোরী দেখিল রাত দুপুরের সময় গায়ে পড়িয়া ঝগড়া করিয়া একটা বিভ্রাট বাঁধাইয়া তোলে বুঝি। এইরকম করিয়া সংসার করা চলে না। ভাত ডাকা ছিল, খুলিয়া লইয়া খাইয়াছে। ইহাতেও যদি স্ত্রী চটিয়া যায় তাহা হইলে আর পারা যায় না। কিছু না, একটা ছল। ওই সামান্য সূত্র ধরিয়া এখনই সে একটা রাম রাবণের যুদ্ধ বাঁধাইয়া তুলিল। কিশোরী বলিল, যা খুশি করো, এখন একটু ঘুমোতে দাও। ঘুমোচ্ছিলে বলেই তো আর ডাকিনি, এই তো অপরাধ। বেশ, কাল থেকে ওঠাবো, চুলের নড়া ধরে ওঠাবো। সুশীলা কথাও বলিল না, মুখও তুলিল না, বালিশে মুখ গুজিয়া পড়িয়া রহিল। পরদিন সকালে উঠিয়া রামতনু মুখুজ্জে শুনিলেন চৌধুরীরা খবর পাঠাইয়াছে কয়েকটি নতুন সাক্ষীর তালিম দিতে হইবে। যাইবার সময় তিনি বলিলেন, ও বৌমা, একটু সকাল সকাল ভাত দিও, কোর্টে যেতে হবে। বেলা 9টার সময় ফিরিয়া আসিয়া দেখিলেন সুশীলা স্নান করিয়া আসিয়া রৌদ্রে কাপড় মেলিয়া দিতেছে। গৃহিণী মোক্ষদা সুন্দরী রান্নাঘরে বসিয়া রাঁধিতেছেন। স্বামীকে দেখিয়াই মোক্ষদা চৌকিদার হাঁকা সুরে বলিতে লাগিলেন, হয় আমি একদিকে বেরিয়ে যাই, না হয় বাপু এর একটা বিহিত করো। সেই সকাল থেকে ঘুরপাক দিয়ে বেড়াচ্ছে। বলছি, ও বৌমা, দুটো ভাত চড়িয়ে দাও। ওগো, যা হয় দুটো কিছু রাঁধো, হাতে পায়ে ধরতে কেবল বাকি রেখেছি। কে শোনে কার কথা? এই দুপুরের সময় রানী এখন এলেন নেই। সুশীলা রক হইতেই সমান গলায় উত্তর দিল, মাইনে করা দাসী তো নয়, আমি যখন পারবো রান্না চড়াবো। সকাল থেকে বসে আছি নাকি? এত খাটুনি সরে আবার 8টার মধ্যে ভাত দেব? মানুষের তো আর শরীর নয়, যার না চলবে সে নিজে গিয়ে রেঁধে নিক। এ কথার উত্তরে মোক্ষদা খুন্তি হাতে রান্নাঘরে দাওয়ায় বসিয়া নটরাজ শিবের তাণ্ডবের নর্তনের একটা আধুনিক সংস্করণ শুরু করিতে যাইতেছিলেন। এ ঘটনায় তাহা বন্ধ হইয়া গেল। একটা 10-12 বৎসরের ছেলে, রংটা বড়ই কালো, ম্যালেরিয়ায় শরীর জীর্ণশীর্ণ, পরনে অতি ময়লা একটি গামছা। শীতের দিনেও তার গায়ে কিছু নাই। হাতে ছোট একটা বখারি ছড়ি লইয়া সে বাড়ির মধ্যে ঢুকিল। ছেলেটি পাশের গ্রামের আতর আলীর ঘরামির ছেলে। গত বছর বাপ মারা গিয়েছে। দুটি ছোট বোন আর মা ছাড়া তাহার কেউ নাই। অবস্থা খুব খারাপ, সারাদিন খাওয়া জোটে না। ছেলেটি পিঠে ছড়ি বাজাইয়া হাঁপু গাইয়া মা ও বোন দুটিকে প্রতিপালন করে। সে গ্রামের প্রায় সব বাড়িতে আসিত,
কিন্তু মুখুজ্জে বাড়িতে আর কখনো আসে নাই, তার একটা কারণ এই যে দানশীলতার জন্য রামতনু মুখুজ্জ গ্রামের মধ্যে আদৌ প্রসিদ্ধ ছিল না। ছেলেটি উঠোনে দাঁড়াইয়া বগল বাজাইয়া নানারূপে সুর করিয়া উচ্চস্বরে হাপু গাইতে লাগিল, সঙ্গে সঙ্গে পিঠে জোর করিয়া লাঠির বাড়ি মারিতে লাগিল। তিনটি নেহাত গোবেচারী সাক্ষীর তালিম দিতে অনেক ধস্তাধস্তি করিয়া রামতনু মেজাজ ভালো ছিল না। ফিরিয়া চাহিয়া দেখিয়া মুখ খিচাইয়া বলিল, থাম থাম, ওসব রাখ, এখন এসব দেখবার শখ নেই, যা অন্য বাড়ি দেখবে যা। সুশীলা কাপড় মেলিয়া দিতে দিতে অবাক হইয়া হাপু গাওয়া দেখিতেছিল। ছেলেটি সংকুচিত হইয়া বাহিরে যাইতেছিল, সে তাড়াতাড়ি বাহিরে রকে গিয়া তাহাকে ডাকিয়া বলিল, শোন, তোর বাড়ি কোথায় রে? হরিশপুর, মা ঠাকুরন। তোর বাড়িতে কে আছে? আর মোর বাপ মারা গিয়েছে 8 বছর, মা ঠাকুরন। মোদের আর কেউ নাই, মুই বড়, ছোট দুটি বোন আছে। তুই বুঝি হাপু গাস? হ্যাঁ রে, এতে চলে। রামতনু ধমক খাইয়া ছেলে মানুষ অত্যন্ত দমিয়া গিয়াছিল। সুশীলার কথার ভিতর সহানুভূতির সুর চিনিয়া লইয়া হঠাৎ তাহার কান্না আসিল। চোখের জল হু হু করিয়া পড়িতেই শীর্ণ হাত দুটি তুলিয়া মুছিয়া বলিল, না মা ঠাকুরন, চলে না, এসব লোকে আর দেখতে চায় না। মুই যদি ভালো গান গাইতে পারতাম তাহলে তো যাত্রার দলে যেতাম, বড় কষ্ট মোদের সংসারে, এই স্মৃতি, মা ঠাকুরন। সুশীলা বাধা দিয়ে বলল, দাঁড়া, আমি আসছি। ঘরের মধ্যে ঢুকিয়া কান্নার বেগ অতি কষ্টে সামলাইয়া চাহিয়া দেখিল আনলায় একখানা নতুন মোটা বিছানার চাদর ঝুলিতেছে। হাতের গোড়ায় সেইখানি পাইয়া টানিয়া লইল। তারপর জানলা দিয়া বাড়ির মধ্যে চাহিয়া দেখিয়া চাদরখানি তাড়াতাড়ি ছেলেটির হাতে দিয়া চুপি চুপি বলল, এইখানা নিয়ে যা, এতে শীত বেশ কাটবে। কাটবে না? খুব মোটা, শিগগির যা, লুকিয়ে নিয়ে যা, কেউ যেন না দেখে। ছেলেটা চাদর হাতে হতবুদ্ধি হইয়া ইতস্তত করিতেছে দেখিয়া সুশীলা বলল, ওরে, এক্ষুনি কে এসে পড়বে, শিগগিরই যা। ছেলেটাকে বিদায় দিয়া সুশীলা বাড়ির ভিতর ঢুকিয়া দেখিল শ্বশুর আহার করিতে বসিয়াছেন। ছেলেটার দুঃখে সুশীলার মন খুব নরম হইয়া গিয়েছিল। সে গিয়া রান্নাঘরে ঢুকিয়া কাজে মন দিল। শ্বশুরকে জিজ্ঞাসা করল, আপনাকে কিছু দেব বাবা? মুখ্যতা ঝঙ্কার দিয়ে উঠিলেন, তোমাকে কিছু আর দিতে হবে না, এ মিষ্টি বচন দিয়েছ তাতেই প্রাণ ঠান্ডা হয়ে গিয়েছে। নাও, এখন পারো তো এদিকে এসো, একবার হাঁড়িটা দেখো, নয়তো বলো নিজে মরি বাঁচি এরকম করে সাঙ্গ করে তুলি। রামতনু কোনো কথা বলিলেন না, আপন মনে খাইয়া উঠিয়া চলিয়া গেলেন। এইসব ব্যাপারেই সুশীলা অত্যন্ত চটিয়া যাইত। রামতনু পুত্রবধূর নিকট কোনো জিনিস চাহিয়া খাইলে তার রাগ গলিয়া জল হইয়া যাইত, কিন্তু লোকে তাহাকে জব্দ করিতেছে বা অপমান করার ফন্দি খুঁজিতেছে ভাবিলে তাহার আর কাণ্ডজ্ঞান থাকিত না। সেও কোমর বাঁধিয়া রণে আগুয়ান হইয়া যাইত। সে বা ছাড়িবে কেন? ফাল্গুন মাসের মাঝামাঝি, কিন্তু বেশ গরম পড়িয়াছে। কিশোরী অনেক রাত্রে বাড়ি ফিরিয়াছে। বাড়িতে যে যাহার ঘরে ঘুমাইতেছে। সে নিজের ঘরে ঢুকিয়া দেখিল কিশোরী ঘরের মেজে বসিয়া একখানা চিঠি লিখিতেছে। কিশোরী সুশীলাকে জিজ্ঞেস করিল, কাকে চিঠি লেখা হচ্ছে? সুশীলা চিঠির কাগজখানা তাড়াতাড়ি আঁচল দিয়ে চাপিয়া স্বামীর দিকে ফিরিয়া একটি দুষ্টুমির হাসিয়া বলিল, বলবো কেন? থাক, না বলো, ভাত দাও, রাত কম হয়নি, আবার সকাল থেকেই খাটুনি আরম্ভ হবে। সুশীলা ভাবিয়াছিল স্বামী আসিয়া সে কি লিখিতেছে দেখার জন্য পেরাপিরি আরম্ভ করিব। প্রকৃতপক্ষে সে চিঠি কাহাকেও লিখিতেছে না, স্বামীকে কথা বলাইবার এ তাহার একটা পুরনো কৌশল মাত্র। অনেকদিন সে স্বামীর মুখে দুটো ভালো কথা শুনে নাই। তাহার নারীর হৃদয় ইহারই জন্যে ছিল তৃষিত, এবং ইহারির জন্যে ঘুমে ঢুলিতে ঢুলিতেও সে সামান্য ফাঁদটি পাতিয়া বসিয়াছিল। কিন্তু কিশোরী ফাঁদে পা দেওয়া তো দূরে থাকুক, সেদিকে ঘেঁষিলও না। দেখিয়া সুশীলা বড় নিরুৎসাহ হইয়া পড়িল। কাগজ কলম তুলিয়া রাখিয়া সে স্বামীর ভাত বাড়িতে গেল। এক প্রকার চুপচাপ অবস্থায় আহারাদি শেষ করিয়া কিশোরী গিয়া শয্যা আশ্রয় করিবার পর সে নিজে আহারাদি করিয়া শুইতে গিয়ে দেখিল কিশোরী ঘুমায় নাই, গরমে এপাশ ওপাশ করিতেছে। আশায় বুক বাঁধিয়াছে, তার দ্বিতীয় ফাঁদটি পাতিল। একটা গল্প বলো না, অনেকদিন তো বলনি, বলবে লক্ষ্মীটি? বিবাহের পর প্রথম প্রথম কিশোরী তাহার কিশোরী স্ত্রীকে নিকট বটতলায় আরব্য উপন্যাস হইতে
নানা গল্প বলিত। রাত্রির পর রাত্রি তখন এসব গল্প শুনিয়া সুশীলা মুগ্ধ হইয়া যাইত। জনহীন দেশের মধ্যে যেখানে শুধু জিন পরিদের জগৎ, খেজুর বনের মধ্যে ঠান্ডা জলের ফোয়ারা হইতে মণিমুক্তা উৎক্ষেপিত হইতেছে, পথহীন দুরন্ত মরুপ্রান্তরের মৃত্যু যেখানে শিখর সন্ধানে ওত পাতিয়া বসিয়া আছে, সমুদ্রের ঝড়, তরুণ শাহজাদাগণের দৈত্য সংকুল অরণ্যের মাঝখান দিয়া নির্ভীক শিকার যাত্রা, এসব শুনিতে শুনিতে তাহার গা শিহরিয়া উঠিত। ঘুম ভাঙিলে ঘরের মধ্যে অর্ধরাত্রির অন্ধকার বিকটাকার জনহীন দেহের ভিড়ে ভরিয়া গিয়েছে মনে করিয়া সে ভয়ে স্বামীকে জড়াইয়া ধরিত। প্রাচীন যুগের তরুণ শাহজাদাদের কল্পনা করিতে করিতে গিয়া অজ্ঞাতসারে সে নিজের স্বামীকে যাত্রার দলে রাজার পোশাক পরাইয়া দূর দেশে বিপদের মুখে পাঠাইত। শাহজাদাগণদিগের দুঃখে তাহার নিজের স্বামীর উপর সহানুভূতিতেই চোখে জল আসিত। এই রকম গল্প শুনিতে শুনিতে অদৃশ্য নায়ক নায়িকাদের গুণ দৃশ্যমান ও গল্পকারের উপর প্রয়োগ করিয়া যে স্বামীকে প্রথম ভালোবাসে সে আজ 5-6 বৎসরের কথা, কিন্তু সুশীলার এখনো সে ঘোর কাটে নাই। কিশোরী স্ত্রীর কথা উড়াইয়া দিয়ে বলিল, হ্যাঁ এখন গল্প বলবো, সমস্ত দিন খেটে খুটে এলাম, এখন রাত দুপুরে বক বক করি আর কি। তোমাদের কি, বাড়ি বসে থাকো, সব পোষায়। অন্য মেয়ে হলে চুপ হইয়া যাইত। সুশীলার মেজাজ ছিল একগুই। সে আবার বলিল, তা হোক, একটা তো বলো, রাত তো এখন বেশি নয়। না, বেশি নয়, তোমার তো রাত কম বেশির জ্ঞান কত, নাও চুপচাপ শুয়ে পড়ো। সুশীল এবার জিদ ধরল, বলো না একটা, ছোট দেখেই হয় বলো, এত করে বলছি একটা কথা রাখতে পারো না? কিশোরী বিরক্ত হইয়া বলিল, আহ, এ তো বড় জ্বালা হলো, রাতেও একটু ঘুমাবার জো নেই, সমস্ত দিন তো গলাবাজিতে বাড়ি সরগরম করে রাখবে, রাত্রিটাও একটু শান্তি নেই। একটাই ছিল সুশীলার ব্যথার স্থান। স্বামীর মুখে একথা শুনিয়া সে খেপিয়া গেল। বেশ করি গলাবাজি করি, তাতে অসুবিধা হয় আমাকে পাঠিয়ে দাও এখান থেকে। রাত দুপুর করলে কে? নিজে আসবেন রাত দুপুরের সময় আড্ডা দিয়ে, কে এত রাত পর্যন্ত ভাত নিয়ে বসে থাকে? নিজেরই দেহ, পরের তো আর দেহ না। খেটে খুটে এসে একবারে রাজা করেছেন আর কি, নিজের খাটুনিটাই কেবল সব। কিশোরী ঘুমাইবার চেষ্টা করিতেছিল, স্ত্রীর উত্তরোত্তর চড়া সুরে তার ধৈর্যচ্যুতি ঘটিল। উঠিয়া বসিয়া সে প্রথমে স্ত্রীর পিঠে সজরে ঘা কত পাখার বাঁট বসাইল, তাহার পর তার চুলের মুঠি ধরিয়া বিছানার উপর হইতে নামাইয়া ধাক্কা মারিয়া ঘরের বাহির করিয়া দিল। বলিল, বেরো ঘর থেকে, বেরো, আপদ দূর হ, রাত দুপুরে একটু শান্তি নেই, যা বেরো, যেখানে খুশি যা। ঘরের আলোর কাছে আসিয়া কিশোরী দেখিল স্ত্রী দু হাতে নখ দিয়া আঁচড়াইয়া তাহার হাতের আঙুলগুলিতে রক্তপাত করিয়া দিয়েছে। ইরানি শাহজাদাগণদের নজির না থাকিলেও কিশোরী মধ্যে মধ্যে দুরন্ত স্ত্রীর প্রতি এইরূপ ঔষধি প্রয়োগ করিত। শেষ রাতে একাদশী জ্যোৎস্নায় চারিদিকে যখন ফুলের পাপড়ির মতো সাদা, ভোর রাতের বাতাস লেবু ফুলের গন্ধে আর পাপিয়ার গানে মাখামাখি, সুশীলা তখন ঘরের দোরের বাহিরাচলে পাতিয়া অকাতরে ঘুমোতেছিল। সকাল হইলে যে যাহার কাজে মন দিল। মুখ্যাদা বলিলেন, বৌমা, আজ চৌধুরীর শিবতলায় পুজো দিতে যাব, আমাদের যেতে বলেছে, সকাল সকাল সেরে নাও। এই চৌধুরীটি ছিলেন প্রকৃতপক্ষে রামতনু মুখুজ্জের প্রতিপালক। ইহারাই গ্রামের জমিদার এবং ইহাদেরই জমি জমা সংক্রান্ত মকদ্দমায় তদবির ও সাহায্য করিতে রামতনু অন্য সংস্থান করিতেন। বেলা 10টার মধ্যে আহারাদি শেষ করিয়া ভালো কাপড় পরিয়া সকলে নৌকায় উঠিল। 2 ঘণ্টার পথ। চৌধুরী বাড়িতে কলিকাতা হইতে একটি বউ আসিয়াছিল। তাহার স্বামী বড় লোকের ছেলে, MA পাস করিয়া বছর 2 হইল ডেপুটিগিরি চাকরি পাইয়াছে। বউটি কলিকাতার মেয়ে। চৌধুরীদের সহিত তাহার স্বামীর কিরূপ সম্পর্ক আছে, এজন্যে চৌধুরী গিন্নিরা পূর্ণিমার সময় তাহাদের আনাইয়াছিলেন। ইতিপূর্বে সে কখনো পাড়াগায়ে আসে নাই। নৌকায় খানিকটা বসিয়া থাকার পর বউটি দেখিল নীলাম্বর কাপড় পরনে তাহারই সমবয়সী আরেকটি বউ নৌকায় উঠিল। নৌকা ছাড়িয়া দিল। নৌকায় সমবয়সী সঙ্গিনী পাইয়া কলিকাতার বউটি খুব সন্তুষ্ট হইলেও প্রথমে আলাপ করিতে বাধো বাধো ঠেকিতে লাগিল। সঙ্গিনীর কাপড় চোপড় পরিবার আগোছালো ধরন দেখিয়া বউটি বুঝিয়াছিল তার সঙ্গিনী নিতান্ত পাড়াগাঁয়ের মেয়ে। অবস্থাও খুব ভালো নয়।
নৌকার ওধারে চৌধুরীগিন্নি মোক্ষদার সহিত সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার কি আয়োজন করিয়াছিল তাহারই বিস্তৃত বড় মানুষই ভদ্র আবৃত্তি করিতেছিল। নৌকায় কোনো পরিচিত মেয়েও নাই। কাজের বউটি অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া রহিল। বউটি লেখাপড়া জানিত এবং দেশে বিদেশে খবরও কিছু কিছু রাখিত। চৌধুরী গৃহিণীর একঘেয়ে বড় মানুষের চালের কথাবার্তা সে বড় বিরক্ত হইয়া উঠিত। খানিকক্ষণ বসিয়া থাকিবার পর সে লক্ষ্য করিল যে তাহার সঙ্গিনী ঘোমটার ভিতর হইতে কালো কালো ডাগর ডাগর চোখে তাহার দিকে সকৌতুকে চাইতেছে। বউটির হাসি পাইল। জিজ্ঞাসা করিল, তোমার নাম কি ভাই? সুশীলা স্নিগ্ধ সুরে বলিল, শ্রীমতী সুশীলা সুন্দরী দেবী। সুশীলার রকম সকম দেখিয়া বউটির খুব হাসি পাইতে লাগিল। সে বলিল, অত ঘোমটা কিসের ভাই? তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই এদিকে। নাও এসো, ঘোমটা খোলো, একটু গল্প করি। এই কথা বলিয়া বউটি নিজেই সুশীলার ঘোমটা খুলিয়া দিল। সুশীলার সুন্দর মুখের দিকে চাহিয়া সে যেন মুগ্ধ হইয়া গেল। রং যদিও অতটা ফর্সা নয়, কিন্তু কালোর ওপর অত শ্রী সে কখনো দেখে নাই। নদীর ধারের সরস সতেজ চিক্কন শ্যামকমলী লতারি মতো একটা সবুজ লাবণ্য যেন সারা মুখখানা মাখানো। মুখখানি দেখিয়াই সে নিরাভরণ পাড়াগায়ের মেয়েটিকে ভালোবাসিয়া ফেলিল। জিজ্ঞাসা করিল, উনি বসে আছেন কে ভাই? শাশুড়ি? হ্যাঁ। এসো, আর একটু সরে এসো ভাই, দুজনে গল্প করি। আর দেখতে দেখতে যাই। তোমাদের বাপের বাড়ি কোথায় ভাই? সুশীলার ভয় কাটিয়া যাইতেছিল। সে বলিল, সে হলো সিমলে। কোন সিমলে? কলকাতার সিমলে? কলকাতায় সিমলে আছে কি না কই, তাহা সুশীলা তো কোনোদিনই শোনে নাই। সে বলিল, আমার বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নয়, 5-6 কোষ পথ, গরুর গাড়ি করে যেতে হয়। নদীর ধারে জবক্ষেত্রে সর্ষে ক্ষেত্রে বুনো গাছপালা দেখিয়া বউটির খুব খুশি। এসব সে পূর্বে সে দেখে নাই। আঙুল দিয়া একটা মাছরাঙা পাখি দেখায় বলিল, বাহ, বড় সুন্দর তো। ওটা কি পাখি ভাই? ওটা তো মাছরাঙা পাখি, তুমি দেখনি কখনো? বউটি বলিল, ভাই, আমি কলকাতার বাইরে একদিন পা দিইনি। খুব ছেলেবেলা একবার বাবার সঙ্গে চন্দননগরের বাগান বাড়িতে যাওয়ার কথা মনে আছে। তারপর এই আসছি। তুমি আমায় একটু দেখিয়ে নিয়ে চলো। ওটা কিসের ক্ষেত ভাই? সুশীলা দেখিল তাহার সঙ্গিনী আঙুল দিয়া নদীর ধারে একটা মৌরি ক্ষেত দেখাইতেছে। প্রথমটা সে সঙ্গিনীর চোখে ঝলসানো রং, অপূর্ব দৃষ্টি, দামি সিল্কের শাড়ি, ব্লাউজ এবং চিকচিকে নেকলেসের বাহার দেখিয়া যে ভয় অনুভব করিতেছিল, তাহার অজ্ঞতা দেখিয়া সুশীলা সে ভয় কাটিয়া অজ্ঞ সঙ্গিনীর উপর একটু স্নেহ আসিল। কলকাতায় মাছরাঙা পাখি, মৌরি ক্ষেত, এসব সামান্য জিনিসও নাই নাকি? সুশীলা হাসিয়া বলিল, তুমি ফুলের গন্ধ দেখে বুঝতে পারো না ভাই? ও তো মৌরির ক্ষেত। কেন, আমাদের বাপের বাড়ির গায়ে কত তো মৌরির ক্ষেত আছে। মৌরির শাক কখনো খাওনি? কলকাতায় বুঝি নেই? কলিকাতার বউটি বুঝাইয়া দিল যে কলিকাতার অতীত ইতিহাসের সে খবর রাখে না। বর্তমান অবস্থায় সেখানে মৌরি ক্ষেত প্রভৃতি থাকা সম্ভবপর নয়, তবে ভবিষ্যতে কি হয় বলা যায় না। ঘণ্টাখানেক পর যখন নৌকা শিবতলার ঘাটে গিয়ে লাগিল, তখন তাহাদের দুজনের মধ্যে অনেক ঘনিষ্ঠ রকম কথাবার্তা হইয়া গিয়েছে। সঙ্গিনীর মুখে স্বামীর আদরের গল্প শুনিয়া সুশীলার মনের মধ্যে একটা গোপন ব্যথা জাগিয়ে উঠিল। সে অনবরত চাপিবার চেষ্টা করে, তবু কি জানি সেটা ফাঁক পাইলেই মাথা তোলে। প্রথম বিবাহের পর তার স্বামীও তো তাকে কত আদর করিত। রাতে ঘুমাইতে না দিয়া নানা গল্পে ভুলাইয়া জাগাইয়া রাখিত। সুশীলা পান খাইতে চাইত না বলিয়া কত সাধ্য সাধনা করিয়া মুখে পান তুলিয়ে দিত। সেই স্বামী তাহার কেন এমন হইল, তাহার বুকটার মধ্যে হু হু করিয়া উঠিতে লাগিল। দুজনে তাহারা খানিকক্ষণ গাছের ছায়ায় নদীর ধারে এদিক ওদিক বেড়াইল। কি সুন্দর দেখায় চারিদিকে। নীল আকাশ সবুজ মাঠের উপর কেমন উপুর হইয়া আছে। ওমা, পানকৌড়ির ঝাঁক চড়ের উপর বসিয়া বসিয়া কেমন ঝিমায়। কলিকাতার বউটি বলিল, এসো ভাই, আমরা কিছু একটা পাতাই, কেমন? সুশীলা খুশি হইয়া বলিল, খুব ভালো ভাই, কি পাতাবো বলো? এক কাজ করি, এসো, আস্তে আস্তে নদীর ধারে যে মৌরি ফুল দেখে এলাম, আমরা দুজনে পাতাই, কেমন?
সুশীলা আহ্লাদের সঙ্গে এ প্রস্তাবে সম্মতি দিল। নদী হইতে অঞ্জলি করিয়া জল তুলিয়া তাহাকে মৌরি ফুল পাতাইল। এমন সময় মোক্ষদা ডাকিলেন, বৌমারা এদিকে এসো। তাহারা গিয়ে দেখিল গাছতলায় অনেক লোক। সেদিন পূজা দিতে অনেক লোক আসিয়াছিল। প্রকাণ্ড বটগাছ, তলায় ভাঙা ইটের মন্দির। গাছতলা হইতে একটু দূরে এক বুড়ি নানা ঔষধ বিক্রয় করিতেছে। সুশীলা ও তাহার সঙ্গিনী সেখানে গিয়া জিজ্ঞেস করিয়া জানিল, রোগ সারা ছেলে হওয়া হইতে শুরু করিয়া সকল রকমের ওষুধ আছে। গরু হারাইলে খুঁজিয়া বাহার করিবার পর্যন্ত আছে। মেয়েরা সেখানে ভিড় করিয়া দাঁড়াইয়া ওষুধ কিনিতেছিল। সুশীলার সঙ্গিনী হাসিয়া তাহার হাত ধরিয়া টানিয়া তাহাকে সেখান হইতে মন্দিরের দিকে লইয়া চলিল। বলিল, চলো মৌরি ফুল, দেখি কে কেমন পুজো হচ্ছে। একটুখানি মন্দিরে দাঁড়াইয়া সুশীলা একটা ছুতোয় সেখান হইতে বাহির হইয়া আসিলা। ওষুধ বেচা বুড়ির নিকট দাঁড়াইল। সেখানে কেহ ছিল না। বুড়ি বলিল, কি চাই? সুশীলার মুখ লজ্জায় আরক্ত হইয়া উঠিল। বুড়ি বলিল, আর বলতে হবে না মা ঠাকুরন, তা তোমার এখনো ছেলেপুলে হবার বয়স যায়নি। সুশীলা সলজ্জভাবে বলিল, তা নয়। বুড়ি বলিল, এবার বুঝলাম মা ঠাকুরন, তা যদি হয় তাহলে তোমার স্বামী বারমুখ টান আছে, একটা ওষুধ দিই, নিয়ে যাও। 1 মাসের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ওরকম সব ঠিক হয়ে যাবে। ওরকম কত হয় মা ঠাকুরন? বুড়ি একটা শিকড় তুলিয়া বলল, এই নাও, বেটে খাইয়ে দিও, যেন কেউ টের না পায়। টের পেলে আর ফল হবে না, 8 আনা লাগবে। স্বামীর বারমুখো টান আছে এ কথা শুনিয়া সুশীলা খুব দমিয়া গেল। তার আঁচলে একটা আধুলি বাঁধা ছিল। আজকের দিনে জিনিসটা আশটা কেনাবার জন্যে সে বাড়ি হইতে শাশুড়িকে লুকাইয়া আনিয়াছিল। বাড়ির বার হওয়া তো আর বড় ঘটে না, কাজেই এটা তাদের পক্ষে একটা উৎসবের দিন। আধুলিটি শাশুড়িকে লুকাইয়া আনিবার কারণ মোক্ষদা ঠাকুরন জানিতে পারিলে ইহা এতক্ষণ তাহার আঁচলে থাকিত না। সুশীলা আঁচল হইতে আধুলিটি খুলিয়া বুড়িকে দিল এবং খাওয়াবার প্রণালী জানিয়া লইয়া শিকড়টি কাপড়ের মধ্যে গোপনে বাঁধিয়া লইল। পূজা দেওয়ার সময় সাঙ্গ হইয়া গেল। সকলে আবার আসিয়া নৌকায় উঠিল। গ্রামের ঘাটের কাছাকাছি আসিলে সুশীলা বলিল, ভাই, তুমি এখন দিন কতক আছো তো? না ভাই, আমি কাল পরশু চলে যাব। তাহলেও তোমায় ভুলব না মৌরি ফুল, তোমার মুখখানি আমার মনে থাকবে ভাই। চিঠিপত্র দেবে তো? এবার পাড়াগায় এসে তোমায় কুড়িয়ে পেলাম, তোমায় কখনো ভুলব না। সুশীলার চোখে জল আসিল। এত মিষ্টি কথা তাহাকে কেউ বলেনি। সে কেবল শুনিয়া আসিতেছে সে দুষ্ট একগুঁয়ে ঝগড়াটে। তার হাতে একটা সোনার আংটি ছিল। ইহা তাহার মায়ের দেওয়া আংটি। বিবাহের পর প্রথম তাহার মা তার হাতে এটি পরাইয়া দিয়েছিলেন। সেটি হাত হইতে খুলিয়া সঙ্গিনীর হাত ধরিয়া বলিল, দেখি ভাই তোমার আঙুল, তুমি হলে মৌরি ফুল, তোমায় খাওয়াবার কথা, কাপড় দেওয়ার কথা, এই আংটিটা আমার মায়ের দেওয়া, তোমায় দিলাম। তবু এটা দেখে তুমি গরিব মৌরি ফুলকে ভুলে যাবে না। সুশীলা আংটিটা সঙ্গিনীর হাতে পরাইয়া দিতে গেল। বউটি চট করিয়া হাত টানিয়া লইয়া বলিল, দূর পাগল, না রে ভাই, এ রাখো, তোমার মায়ের দেওয়া আংটি, এ কেন আমায় দিতে যাবে? না ভাই। সুশীলা জোর করিতে গেল, হোক ভাই, দেখি, মায়ের দেওয়া বলি। বউটি বলিল, দূর না ভাই, ওসব রাখো, সে বরং। সুশীলা খুব হতাশ হইল। মুখটি তাহার অন্ধকার হইয়া গেল। সে চুপ করিয়া বসিয়া রহিল। গ্রামের ঘাটে নৌকা লাগিল। বউটি সুশীলার হাত ধরিয়া বলিল, পায়ে পড়ি ভাই মৌরি ফুল, রাগ করো না। আচ্ছা, কেন তুমি শুধু শুধু তোমার মায়ের দেওয়া আংটি আমায় দিতে যাবে ভাই? আচ্ছা, তুমি যদি দিতেই চাও, এই পুজোর সময় আসবো, অন্য কিছু বরণ দিও, একদিন না হয় খাইও, আংটি কেন দেবে ভাই? আর আমায় ভুলবে না তো ভাই? সুশীলা ব্যগ্রভাবে বলিল, তোমায় ভুলবো না ভাই মৌরি ফুল, কখনো না। তুমি কোনো জন্মে যে আমার মায়ের পেটের বোন ছিলে ভাই মৌরি ফুল। তারপর সে একটু আনাড়ি ধরনের হাসিয়া উঠিল। কেমন সুন্দর কথাটি, মৌরি ফুল, মৌরি ফুল, মৌরি ফুল, তুমি যে হলে গিয়ে আমার নদীর ধারের মৌরি ফুল, তোমায় কি ভুলতে পারি? কথা শেষ না করিয়াই সে 2 হাতে সঙ্গিনীর গলা জড়াইয়া ধরিল। সঙ্গে সঙ্গে তাহার কালো চোখ দুটি জলে ভরিয়া গেল। কলিকাতার বউ এই অদ্ভুত প্রকৃতির সঙ্গিনীর অশ্রুপাল্লাবিত
মুখখানা বারবার স্নেহ চুম্বন করিল। তারপর দুজনেই চোখের জলে ঝাপসা দৃষ্টি লইয়া দুজনের কাছে বিদায় লইল। দিন কত কাটিয়া গেল। কিশোরী বাড়ি নাই, কি একটা কাজে অন্য গ্রামে গিয়েছে, ফিরতে 2-3 দিন দেরি হবে। মোক্ষদার সকালে উঠিয়া জমিদার গৃহিণীর আহ্বানে তার সাবিত্রী ব্রত প্রতিষ্ঠার আয়োজনে সাহায্য করিতে চৌধুরী বাড়ি চলিয়া গেলেন। যাইবার সময় বলিয়া গেলেন, বৌমা, আমার ফেরার কোনো ঠিক নাই, রান্না বান্না করে রেখ, আমি আজ আর কিছু দেখতে পারবো না। চৌধুরী বাড়ির কাজ কখন মেটে বলা যায় না। এই কথা মোক্ষদা না বলিলেও চলিত, কারণ ভোরে উঠিয়া বাসন মাজা, জল তোলা হইতে আরম্ভ করিয়া এ সংসারের সমস্ত কাজের ভারী ছিল সুশীলার ওপর। এ সংসারে কিশোরী বিবাহের পর কোনোদিন ঝি চাকর প্রবেশ করে নাই, যদিও পূর্বে বাড়িতে বরাবরই একজন ঝি থাকিত। সুশীলার খাটুনিতে কোনো ক্লান্তি ছিল না, খাটিবার ক্ষমতা তাহার যথেষ্ট ছিল। যখন মেজাজ ভালো থাকিত তখন সমস্ত দিন নীরবে ভূতের মতো খাটিয়াও সে বিরক্ত হইত না। শাশুড়ি চলিয়া গেলে অন্যান্য কাজকর্ম সারিয়া সুশীলা রান্নাঘরে গিয়ে দেখিল একখানি কাঠও নাই। কাঠ অনেকদিন হইয়া ফুরাইয়া গিয়েছে, একথা সুশীলা বহুবার শ্বশুরকে জানাইয়াছে। রামতনু মধ্যে মধ্যে হুজুর ডাকাইয়া কাঠ কাটাইয়া লইতেন। এবার কিন্তু অনেকদিন হইল তিনি আর এদিকে দৃষ্টি দেন নাই। কিশোরীর কোনো দোষ নাই, কেননা সে বড় একটা বাড়িতে থাকিত না, সংসারের সংবাদ তেমন রাখিতও না। আসল কথা হইতেছে এই যে রান্নাঘরের পিছনে খিড়কি বাহিরে অনেক শুকনো বাঁশ ও ডালপালা পড়িয়া আছে। সুশীলা রান্না চড়ানোর পূর্বে বা রান্না করিতে প্রয়োজন মতো এগুলি দা দিয়ে কাটিয়া লইয়া কাজ চালাইত। রামতনু দেখিলেন কাজ যখন চলিয়া যাইতেছে তখন কেন অনর্থক কাঠ কাটিবার লোক ডাকিয়া আনা, আনিলেই এক্ষুনি টাকা খরচা করতে হবে। পুত্রবধূ বকিতেছে বকুক, কারণ বকুনি তার স্বভাব। কাঠ নাই দেখিয়া সুশীলা অত্যন্ত চটিয়া গেল। এদিকে বাড়িতেও এমন কেউ নাই যাহাকে ডাকিয়া গায়ে ঝাল মিটায়। কাজেই সে আপন মনে চিৎকার করিতে লাগলো, পারবো না, রোজ রোজ এমন করে সংসার করা আমার দ্বারা হয়ে উঠবে না। আজ 2 মাস ধরে বলছি কাঠ নেই, কাঠ নেই। এদিকে রান্নার বেলা ঠিক আছে সব, তার একটু এদিক ওদিক হবার জো নেই। কি দিয়ে রাঁধবে? হাত পা উনুনের মধ্যে দিয়ে রাঁধবে নাকি? রোজ রোজ কাঠ কোটা কেটে রাঁধা, অত সুখে আর কাজ নেই। থাকলো হাঁড়ি পড়ে, যিনি যখন আসবেন তিনি তখন করে নেবেন। রাঁধিবার কোনো আয়োজন সে করিল না। খানিকটা বসিয়া বসিয়া তার মনে হইল তৎক্ষণ মশলাগুলো বাটিয়ে রাখা যাক। সে মাঝে মাঝে কাজের সুবিধার জন্য কয়েকদিনের মশলা একসঙ্গে বাটিয়ে রাখিত। বেলা 10টার সময় একটি অল্পবয়সী ফুটফুটে বউ, পরনে একখানা পুরনো চেলির কাপড়, হাতে থাকিবার মধ্যে 2 গাছি শাঁখা, একটি বাটি হাতে রান্নাঘরের দুয়ারের কাছে ভয়ে ভয়ে উঁকি মারিল। বলিল, দিদি আছো নাকি? সুশীলা মশলা বাটিতে বাটিতে মুখ তুলিয়া চাহিলা, বলিল, আয় আয় ছোট বউ, আয় না ঘরের মধ্যে, ঠাকুরন নেই। বউটি ঘরে ঢুকিয়া বলিল, একই দিদি, এত বেলা হলো এখনো রান্না চড়াওনি যে? সুশীলা মুখ ঘুরাইয়া বলিল, রান্না চড়াবো? হাঁড়িকুড়ি ভেঙে ফেলিনি, এই কত। বউটির চোখে ভয়ের চিহ্ন পরিস্ফুট হইল। সে বলিল, না দিদি, ওসব কিছু করো না, ভাত চড়িয়ে দাও লক্ষ্মীটি, নইলে জানো তো কিরকম লোক সব। দেব, দেখব আজ কিরকম মজা, রোজ রোজ কাঠ কাটবো আর ভাত রাঁধবো। উহ, কাঠ নেই বুঝি? আচ্ছা দাখান দাও দিদি, আমি কেটে দিচ্ছি। তোর কি দায়, তুই দিতে যাবি? বস ঠান্ডা হয়ে, যাদের গরজ আছে তারা নিজেরা বুঝুক গিয়ে। তোমার পায়ে পড়ি দিদি, রান্নাটা চড়িয়ে দাও, জানো তো ওরা। তুই বস দেখি ওখানে চুপ করে, দেখিস এখন মজা। আজ 2 মাস ধরে রোজ বলছি কাঠ নেই, কথা কানে যায় না কারণ, আজ মজাটি দেখাবো। সুশীলার একগৌমিতে বউটি কিছুটা ভীত হইল, কারণ মজা কোন পক্ষ দেখিবে এ সম্বন্ধে তার একটু সন্দেহ ছিল। কিন্তু সাহস করিয়া আর কিছু বলিতে পারিল না, সে চুপ করিয়া রহিল। এই বউটি রামতনু মুখুজ্জের জাতুতো ভাই রামলোচন মুখুজ্জের পুত্রবধূ, পাশেই এদের বাড়ি। রামলোচনের অবস্থা খুবই খারাপ, তা সত্ত্বেও তিনি 2 বছর হইল ছেলের বিবাহ দিয়েছেন। রামলোচনের স্ত্রী ছিল না, পুত্রবধূই গৃহিণী। দুরবস্থার সংসারে ছেলে মানুষ বউকে সংসার করিতে অত্যন্ত বেগ পাইতে হতো। সে সময় অসময়ে বাটি হাতে, খুঁচি হাতে, বেড়ি হাতে পাঠাইয়া তেলটা নুনটা লইয়া যাইত। চাউল না থাকিলে আঁচনে করিয়া
চাউল লইয়া যাইত, ধার বলিয়াই লইয়া যাইত, কিন্তু কখনো শোধ করিতে পারিত, কখনো পারিত না। মোক্ষদা ঠাকুরনকে বউটির বড় ভয় করে। তিনি থাকিলে জিনিসপত্র তো দেনই না, যদি বা দেন তাহা বহু মিষ্ট বাক্যবর্ষণ করিবার পর। তবু বউটির আসিতে হয়, কি করিবে, অভাব। সুশীলা তাহাকে মোক্ষদা ঠাকুরনের হাত হইতে বাঁচাইবার গোপনে এটা ওটা যাহা দরকার সাধ্যমতো সাহায্য করিত। সামান্য এক বাটি তেল লইয়া গেলেও হুঁশিয়ার মোক্ষদা ঠাকুরন তাহা কখনো ভুলিতেন না। গলা টিপিয়া কড়াকান্তিতে তাহা আদায় করিয়া ছাড়িতেন। সুশীলা অগোছালো এবং অন্যমনস্ক ধরনের মানুষ। সে ধার দিয়া অতশত মনেও রাখিতে পারত না, বা সামান্য তেল নুন ধার দিয়া আদায় করিবার কোনো চেষ্টাও করিত না। শোধ দিতে আসিলে অনেক সময় বলিত, ওই তুই আবার দিতে এলি কেন রে ভাই, ছোট বউ, ওর আবার নেব কি, যা তুই নিয়ে যা ভাই। সুশীলা আপন মনে খানিকক্ষণ বকিয়া বউটির দিকে চাহিয়া বলিল, তারপর তোর রান্নাবান্না? বউটি আঁচল দিয়া ঢাকিয়া রাখিয়াছিল। বাহির করিয়া কুণ্ঠিতভাবে বলল, সেদিনকার সেই তেল নিয়ে গিয়েছিলাম না দিদি, তা আমাদের এখনো আনা হয়নি। আজ রাতভাত তেল নেই, একসঙ্গে দুদিনের নিয়ে যাব, সেই জন্য। সুশীলা বলিল, আচ্ছা নিয়ে আয় বাটি, দেখি দেখি কি আছে, আমাদেরও বুঝি তেল আনা হয়নি। পাত্রে যতটুকু তেল ছিল সুশীলা সবটুকু এই কুণ্ঠিতা দরিদ্রা গৃহলক্ষ্মীটিকে ঢালিয়া দিয়া দিল। বউটি চলিয়া যাইবার সময় মিনতিপূর্ণ দৃষ্টিতে চাহিয়া বলিল, লক্ষ্মী দিদি রান্না চড়িয়ে দিও। সুশীলা বলিল, তুই পালা দেখি, আমি ওদের মজা না দেখিয়ে আজ কিছুতেই ছাড়তেছি না। বেলা 12টার সময় মোক্ষদা ঠাকুরন আসিয়া দেখিয়া শুনিয়া হইচই বাঁধাইয়া দিলেন। প্রকৃতই ইহাতে রাগ উঠিবার কথা। একটু পরে রামতনু আসিলেন। তিনি ব্যাপার দেখিয়া দালানে গিয়া আপন মনে তামাক টানিতে শুরু করিলেন। ঝগড়া কমে খুব চাগাইয়া উঠিল। মোক্ষদা উচ্চস্বরে সুশীলাকে কুলিজ গাহিতে লাগিলেন। সুশীলাও যে খুব শান্তশিষ্ট এ অপবাদ তাহাকে শত্রুও দিতে পারিত না। কাজেই ব্যাপার যখন খুব বাঁধিয়া উঠিছে, এমন সময় কোথা হইতে কিশোরী আসিয়া হাজির হইল। যদিও আজ তাহার ফিরিবার কথা ছিল না, তবুও কাজ মিটিয়ে যাওয়াতে সে আর সেখানে অপেক্ষা করে নাই। মোক্ষদার ছেলেকে পাইয়া হাঁকদাক আরও বাড়াইয়া দিলেন। কিশোরী এতবেলায় বাড়ি আসিয়া এ অশান্তির মধ্যে পড়িয়া অত্যন্ত চটিয়া গেল। তার সমস্ত রাগ গিয়া পড়িল তার স্ত্রীর উপর। হাতের গোড়ায় একখানা শুকনো চেলা কাঠ পড়িয়াছিল, সেইটা লইয়াই লাফাইয়া সে রান্নাঘরের দাওয়ায় উঠিল। সুশীলা তখনও বসিয়া বাটনা বাটিতেছিল। স্বামীকে শুকনো কাঠ হাতে লইয়া বীরদর্পে রান্নাঘরে লাফাইয়া উঠিতে দেখিয়া ভয়ে তাহার মুখ শুকাইয়া গেল। আত্মরক্ষার অন্য কোনো উপায় না দেখিয়া হাত দুটি তুলিয়া নিজের দেহটা আড়াল করিবার চেষ্টা করিল। কিশোরী প্রথমত স্ত্রীর খোঁপা ধরিয়া এক হাঁচকা টান দিয়া তাহাকে মাটিতে ফেলিয়া দিল। তারপর তাহার পিঠে কয়েক ঘা চেলা কাঠের বাড়ি মারিয়া তার গলা ধরিয়া প্রথমে এক ধাক্কা মারিল রান্নাঘরের দাওয়ায়, এবং তথা হইতে ধাক্কা মারিয়া একেবারে উঠোনে। ধাক্কার বেগ সামলাইতে না পারিয়া সুশীলা মুখ থুবড়ি খেয়ে উঠানে পড়িয়া গেল। মার আরও চলিতে লাগিল। কিন্তু রামতনু তামাক খাইতে খাইতে ছেলের কাহাণ্ড দেখিয়া হা হা করিয়া আসিয়া পড়িল। পাশের বাড়ির বউটি তখন শ্বশুর ও স্বামীকে খাওয়াইয়া সবে নিজে খাইতে বসিয়াছিল। হঠাৎ এ বাড়ির মধ্যে মারের শব্দ শুনিয়া সে খাওয়া ফেলিয়া সুশীলাদের খিড়কিতে ছুটিয়া আসিয়া উঁকি মারিয়া দেখিল সুশীলা উঠানে দাঁড়াইয়া আছে, সর্বাঙ্গে ধুলা। বাটনার পাত্রের উপর পড়িয়া গিয়েছিল কাপড়ে চোপড়ে হলুদের ছোপ। মাথায় খোঁপা একেবারে খুলিয়া কতক চুল মুখের উপর কতক পিঠের উপর পড়িয়াছে। গাঙ্গুলি বাড়ি হইতে দুটো ছেলে ব্যাপার দেখিবার জন্য ছুটিয়া আসিয়াছে। আরও দু একজন পাড়ার মেয়ে সামনের দরজা দিয়া উঁকি মারিতেছে। ওদিকে পাঁচিলের উপর দিয়া মুখ বাড়াইয়া তাহার নিজের শ্বশুর রামলোচন মজা দেখিতেছেন। চারিদিকে কৌতূহল দৃষ্টির মাঝ সর্বাঙ্গে ধুলোবালির ছোপ। অপমানিত দিদিকে এভাবে অসহায়ভাবে উঠানে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া তাহার বুকের মধ্যে কিরকম পড়িয়া উঠিল। কিন্তু সে একে ছেলে মানুষ, তাহাতে অত্যন্ত লজ্জাশীল। শ্বশুর ভাসুর এবং এক উঠান এক লোকের বাড়ির মধ্যে সে ঢুকিতে না পারিয়া প্রথমটা সে খিড়কির বাহিরে আকুলি বিকুলি করতে লাগিল। কিন্তু গাঙ্গুলি বাড়ির প্রৌঢ় গাঙ্গুলি মহাশয় যখন হুঁকো হাতে, কি হে রামতনু, বলি ব্যাপারখানা কি শুনি,
বলিয়া বাড়ির মধ্যে উঠানে আসিয়া হাজির হইলেন। তখন সে আর থাকিতে না পারিয়া বাড়ির মধ্যে ঢুকিয়া পড়িল এবং সুশীলার হাত ধরিয়া খিড়কির দৌড় দিয়া বাহিরে লইয়া গিয়া হঠাৎ ফুপাইয়া কাঁদিয়া উঠিয়া বলিল, কেন ওরকম করতে গেলে দিদিমণি? লক্ষ্মীটি, তখনই যে বারণ করলাম। তার পরদিন দুপুরবেলা সুশীলা রান্নাঘরে রাঁধিতেছিল। কিশোরী খাইতে বসিয়াছে। মোক্ষদা ঠাকুরন কি প্রয়োজনে রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন সুশীলা পেছন ফিরিয়া ভাত বাড়িতে বাড়িতে স্বামীর ডালির বাটিতে কি একটা গুলাইতেছে, পাশে একটা ছোট বাটি। মোক্ষদার কিরকম সন্দেহ হইল। তিনি জিজ্ঞেস করিলেন, বৌমা, তোমার বাটিতে কি মেশাচ্ছ ডালের বাটিতে? সুশীলা পিছন ফিরিয়াই শাশুড়িকে দেখিয়া কেমন যেন হইয়া গেল। তাহার মুখ চোখের ভাব দেখিয়া মোক্ষদার সন্দেহ আরও বাড়িল। তিনি বাটিটা হাতে তুলিয়া লইয়া দেখিলেন তাহাতে সবুজ মতো কি একটা বাটা। তিনি কড়া সরে জিজ্ঞেস করিলেন, এ কি বেটেছ এতে? তিনি দেখিলেন পুত্রবধূ কোনো উত্তর দিতে পারিতেছে না। তাহার মুখ লাল হইয়া উঠিয়াছে। ইহার পর একটা ভয়ানক কাণ্ড ঘটিল। মোক্ষদা ঠাকুরন বাটি হাতে, ওমা, কি সর্বনাশ, আর একটু হলেই হয়েছিল গো, বলিয়া উঠানে আসিয়া চিৎকার করিয়া হাট বাঁধাইলেন। কিশোরী দালান হইতে উঠিয়া আসিল। রামতনু আসিলেন। গাঙ্গুলি বাড়ির মেয়ে পুরুষ আসিল। আরও অনেকে আসিল। মোক্ষদা সকলের সামনে সেই বাটিটা দেখাইয়া বলিতে লাগিলেন, দেখো, তোমরা সকলে দেখো। তোমরা ভাবো শাশুড়ি মাগি বড় দুষ্টু? নিজের চোখে দেখে নাও ব্যাপার কি। সর্বনাশ হয়ে যেত এক্ষুনি যদি আমি না দেখতাম। দোহাই বাবা তারকনাথ, কি ঠেকানোই আজ ঠেকিয়েছ। এক উঠান লোক। সকলেই শুনিল রামতনুর দুরন্ত পুত্রবধূ স্বামীর ভাতে বিষ না কি মিশাইয়া খাওয়াইতে গিয়া ধরা পড়িয়াছে। কেউ অবাক হইয়া গেল, কেউ মুচকি হাসিয়া বলিল, ওসব আমরা অনেক কাল জানি, আমরা হৃদ দেখলেই মানুষ চিনি, তবে পাড়ার মধ্যে তাই এতদিন। কে যেন বলিল, জিনিসটা কি তা দেখা হচ্ছে। মোক্ষদা ঠাকুরনের গলা বাদ্যের রবে সে কথা চাপা পড়িয়া গেল। গাঙ্গুলি মহাশয় রামতনুকে বলিলেন, গুরু রক্ষা করেছেন, এখন যত শিগগিরই বিদায় করতে পারো তার চেষ্টা করো। শাস্তে বলে দুষ্ট ভার্যা, আর একদিনও রেখো না। সমস্ত দিন পরামর্শ চলিল। সন্ধ্যের সময় ঠিক হইল কাল সকালে গাড়ি ডাকিয়া আপদ বিদায় করা হইবে। আর একদিনও এখানে না, কি জানি কখন কি বিপদ ঘটাইবে। বিশেষত পাড়ার মধ্যে ওরকম দজ্জাল বউ থাকিলে পাড়ার অন্য বউ ঝিরাও দেখা দেখি ওই রকম হইয়া উঠিল। সেই দিন রাত্রে সুশীলাকে অন্য ঘরে শুইতে দেওয়া হইল। ইয়া মোক্ষদা ঠাকুরনের বন্দোবস্ত। কাল সকালেই যখন যেখানকার আপদ সেখানে বিদায় করিয়া দেয়া হইবে, তখন আর তাহার সঙ্গে সম্পর্ক কিসের। রাত্রে শুইয়া কত রাত পর্যন্ত তার ঘুম আসিল না। ঘরের জানলা সব খোলা, বাহিরের জ্যোৎস্না ঘরে আসিয়া পড়িয়াছে। তাহার মনে কাল ও আজ এই 2 দিন অত্যন্ত কষ্ট হইয়াছে। সে স্বভাবত নির্বোধ, লাঞ্ছনা, ভোগের অপমান সে ইহার পূর্বে কখনো তেমন করিয়া অনুভব করে নাই। যদিও মারধর ইহার পূর্বে বহুবার খাইয়েছে। তাহার একটা কারণ এই যে আজ ও কালকার দিনের মতো শাশুড়ি এক উঠান লোকের সামনে এভাবে অপমানিত সে কোনোদিন হয় নাই। তাই আজ সমস্ত দিন ধরিয়া তাহার চোখের জল বাঁধ মানিতেছে না। কাল মার খাইয়া পিঠ কাটিয়া গিয়েছে। ও হাত দিয়া ঠেকাইতে গিয়া হাতের চুড়ি ভাঙিয়া হাতও ক্ষতবিক্ষত হইয়াছে। তাহার সেই স্বামী, যে স্বামী 5-6 বছর পূর্বে এমন সব রাতে তাকে সমস্ত রাতটুকু ঘুমাইতে দিত না, সে পান খাইতে চাইত না বলিয়া কত ভুলাইয়া পান তাহার মুখে গুজিয়া দিত, সেই স্বামী এরূপ করিল। পান খাওয়ানোর কথাটি সুশীলার বারবার মনে আসিতে লাগিল। রাত্রে জ্যোৎস্না কমে কমে আরও ফুটিল। তখন চৈত্র মাসের মাঝামাঝি। দিনে তখন নতুন কচি পাতা ওঠা গাছের মাথার উপর উদাস অলস বসন্ত মধ্যাহ্নে ধোঁয়া ধোঁয়া রৌদ্রের উত্তরীয় উড়াইয়া বেড়ায়। দীর্ঘ দীর্ঘ দিনগুলি প্রস্ফুট প্রসন সুরভির মধ্যে দিয়া চলিয়া চলিয়া নদীর ধারের শিমুলতলায় সন্ধ্যের ছায়াকালে গিয়া ঢলিয়া পড়ে। পাড়াগায়ের আমবনে বাঁশবনে জ্যোৎস্নাঝরা বাতাস, সারা রাত কত কি পাখির আনন্দ কাকলি, বসন্ত লক্ষ্মীর প্রথম প্রহারের আরতির শেষে বনের গাছপালা তখন আবার নতুন করিয়া টাটকা ফুলের ডালি সাজাইতেছে। শুইয়া শুইয়া সুশীলা ভাবিতে লাগিল, জগতে কেহ তাহাকে ভালোবাসে না, কেবল ভালোবাসত তাহার মৌরি ফুল। মৌরি ফুল পত্র লিখিয়াছে,
তাহার কথা মনে করিয়া সে রোজ রাত্রে কাঁদে। তাহাকে না দেখিয়া কলিকাতায় ফিরিয়া তার কষ্ট হইতেছে। সত্যই যদি কেউ তাহাকে ভালোবাসে, তা সে তার মৌরি ফুল। ভালোবাসে ওই ছোট বউটা। আহা, ছোট বউয়ের কি কষ্ট! ভগবান দিন দিলে সে ছোট বউয়ের এ দুঃখ ঘোচাইবে। কিন্তু স্বামী যে তাহাকে বিদায় করিয়া দিতেছে, ও কিছু না, অভাবে পড়িয়া উহার মাথা খারাপ হইয়া যাইতেছে। নইলে সেও কি এমন ছিল? মৌরি ফুলের বর তো কত জায়গায় বেড়ায়। মৌরি ফুলকে একখানা পত্র লিখিয়া দেখিলে হয়। যদি উহার কোনো চাকরি করিয়া দিতে পারে, চাকরি হইলে সে আর তার স্বামী একটা আলাদা বাসায় থাকিবে, আর কেহই সেখানে থাকিবে না। মাঠের ধারে ছোট ঘরখানি সে মনের মতো করিয়া সাজাইবে। উঠানে কুমড়োর মাচা বাঁধিবে। বাজার খরচ কমিয়া যাইবে। লোকে বলে সে গোছালো নয়। একবার সে বাসায় যাইলে সে দেখাইয়া দিবে সে গোছালো কি না। আচ্ছা, ওই বাড়িখানায় যদি আগুন লাগে, না, আগুন দিবে কে? ছোট বউ? উহু। তাহলে শাশুড়ি ঠাকুরানী দিবে। সে যেরকম লোক। জানলার বাহিরে জ্যোৎস্নায় ওগুলো কি ভাসিতেছে। সেই যে তাহার স্বামী গল্প করিত জ্যোৎস্না রাত্রে, পরীরা সব খেলা করিয়া বেড়ায়, তাহারা নয় তো? তাহার বিবাহের রাত্রে কেমন বাঁশি বাজাইয়াছিল, কেমন সুন্দর বাঁশি। ওরকম বাঁশি নদীর ধারে কত পড়িয়া থাকে। আচ্ছা, পিয়ন মৌরি ফুলের একখানা চিঠি দিয়ে গেল না কেন? লাল চৌকো খাম, খুব বড়, সোনার জল দেওয়া, আতর না কি মেশানো। পরদিন সকালবেলা পুত্রবধূ উঠিবার দেরি হইতে লাগিল দেখিয়া মোক্ষদা ঠাকুরন ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন পুত্রবধূ জ্বরের ঘরে অচৈতন্য অবস্থায় ছেঁড়া মাদুরের উপর পড়িয়া আছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল। সেদিন সমস্ত রাত এভাবেই কাটিয়া গেল। তাহার দিকে বিশেষ কেউ নজর করিল না। তারপর বেগতিক বুঝিয়া রামতনু ডাক্তার ডাকিলেন। দুপুরের পর হইতে সে জ্বরের ঘোরে ভুল বকিতে লাগিল। সত্যি মৌরি ফুল? তা নয়, ওরা যা বলছে আমি অন্যভাবে। সন্ধ্যার কিছু পূর্বে সে মারা গেল। তাহার মৃত্যুতে গাঙ্গুলি পাড়ার হাড় জুড়াইয়া গেল। পাড়ার কাকচিলগুলা একটু সুস্থির হইল। কিছুদিন পরেই কিশোরী দ্বিতীয় পক্ষের বউ মেঘলতা ঘরে আসিল। দেখিলে চোখ জুড়ায় এমন সুন্দর মেয়ে, কর্মপটু, হুঁশিয়ার, গোছালো। দ্বিতীয়বার বিবাহের অল্পদিন পরেই যখন কিশোরী পালেদের স্টেটে ভালো চাকরিটা পাইল, তখন নতুন বউয়ের লক্ষ্মীভাগ্য দেখিয়া সকলেই খুশি হইল। সংসারের অলক্ষ্মী স্বরূপা আগের পক্ষের বউয়ের নাম সে সংসারে আর কোনোদিন কেহ করে না।